নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আপনারা এই গল্পটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মা, আর কতদিন এভাবে বাবার ছবিটা বুকে জুড়ে কাঁদবে? যা হয়ে গেছে তা ভুলে যাও না। ডাক্তার আপনাকে বেশি টেনশন নিতে মানা করেছেন। আর দেখো, সবে তো আপনার অপারেশন হয়েছে, তাই বেশি সময় বসে থাকবেন না। এই নিন, খাবারটা খেয়ে নিন। রাত থেকে কিছুই খাননি, ওষুধ খেয়ে একটু বিশ্রাম নিন। পল্লবী তার মা সাবিত্রী দেবীর চোখের জল মুছিয়ে দিতে দিতে বলল। সাবিত্রী দেবী কাপা গলায় বললেন, বাবা, তুই এই বুড়িটাকে কোথাও রেখে আসিস না কেন? কতদিন আমার বোঝা কাঁধে করে নিয়ে ঘুরবি? সাবধান মা, নিজেকে আর একবার ও বোঝা বলবে না। ছোটবেলায় মা কখনো নিজের সন্তানকে অসহায় বা বোঝা ভাবে না, তাহলে কিভাবে আমি আপনাকে বোঝা ভেবে কোথাও রেখে আসব? কিন্তু মা, আমার একদম ভালো লাগে না আমার জন্য তোকে কত কথা শুনতে হয়। তোর সুখগুলো আমার কারণে কমে যাচ্ছে। পল্লবী মায়ের হাত ধরে বলল, মা, সব ঠিক হয়ে যাবে, আপনি দুশ্চিন্তা করবেন না। আগে খাবারটা খেয়ে নি। পল্লবী মাকে খাওয়ারও ওষুধ দিয়ে বলল, মা, আমি বাজার থেকে একটু সবজি নিয়ে আসি, না হলে রোদ বেড়ে যাবে। আর আপনার রিপোর্টটাও নিয়ে আসবো। হ্যাঁ মা, সাবিত্রী দেবী মৃদু স্বরে বললেন। পল্লবী মায়ের চোখের জল মুছে সেখান থেকে বেরিয়ে গেল। পল্লবী বেরোতেই কামিনী দেবী ঝড়ের বেগে ঘরে ঢুকে সাবিত্রী দেবীর হাত থেকে খাওয়ারের থালা ছিনিয়ে নিয়ে বলল, লজ্জা করে না বুড়ি, নিজের মেয়ের বাড়িতে ফ্রিতে রুটি খেতে? আমরা কি এখানে সরকারি হাসপাতাল খুলে বসেছি? এই বলে কামিনী দেবী সাবিত্রী দেবীর জিনিসপত্র তুলে বাড়ির বাইরে ছুঁড়ে ফেলল এবং তার হাত ধরে টেনে বাড়ির বাইরে বের করে দিতে লাগলো। সাবিত্রী দেবী কাঁদতে কাঁদতে কামিনী দেবীর পা জড়িয়ে ধরে বললেন, বোন, এমন করবেন না এই অসহায়ের মায়ের সঙ্গে। এই অবস্থায় আমি কোথায় যাব? একটু সুস্থ হয়ে উঠলে নিজেই চলে যাব। ব্যথায় কাতর সাবিত্রী দেবীর প্রতি কামিনী দেবীর বিন্দুমাত্র দয়া হলো না। ঠিক তখনই পল্লবী এসে তার শাশুড়ির হাত ধরে ফেলল। মাকে সামনে দেখে সাবিত্রী দেবী ভীত শিশুর মতো পল্লবীর গলায় ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল। পল্লবী চিৎকার করে বলল, মা, লজ্জা করে না আমার মায়ের সঙ্গে এমন করতে? সবে তো দুদিন আগেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। আপনার ভিতরে দয়া বলে কিছু আছে? কিছুদিন আগেও তো আপনি আমার মায়ের পিছন পিছন ঘুরতেন। আমার মায়ের সবকিছুই তো আপনারা নিজের শখের জন্য নিয়েছেন। এখন আমার মা আমার দায়িত্ব, সে তার নিজের মেয়ের বাড়িতে আছে। সাবধান, আর একবার যদি আমার মায়ের গায়ে হাত তোলেন তাহলে এমন পরিণতি হবে যা কল্পনাও করতে পারবেন না। ঠিক তখনই সুধীর ঘরে ঢুকলো। কামিনী দেবী কাঁদো কাঁদো গলায় বলল, দেখো বাবা, মা মেয়ে মিলে আমার উপর কি অত্যাচার করছে। এই শীতে সারাদিন আমাকে দিয়ে এত কাজ করায় যে আমার হাত পা ফুলে গেছে। এ কথা শুনে সুধীরের রক্ত গরম হয়ে উঠল। সে পল্লবীর দিকে হাত তুলতে গিয়ে বলল, তোমার এত সাহস! এক তো আমার মায়ের উপর অত্যাচার করছো, আর তার উপরে এই বোঝাকে এনে আমার বাড়িতে ফেলছো। আজ আর পল্লবী চুপ করে থাকতে পারল না। কোথা থেকে যেন সাহস জোগাড় করলে সুধীরের হাত ওঠার আগেই সে সাপাটে দুটো চড় মারল। সাবধান, আমার মায়ের বিরুদ্ধে একটা শব্দও বলবে না, না হলে তোমরা ভালো করেই জানো আমি কি করতে পারি। পল্লবীর এমন রূপ দেখে কামিনী দেবী আর সুধীর হতবাক হয়ে গেল। এতদিন সব চুপচাপ করে সহ্য করা পল্লবীর মধ্যে এমন সাহস এলো কোথা থেকে? পল্লবীর মায়ের চোখের জল মুছে তাকে ঘরে নিয়ে যেতে যেতে বলল, আমি দেখব এই বাড়িতে আমার মাকে থাকতে কে বাধা দেয়। পল্লবী তার মা বাবার একমাত্র সন্তান। কয়েকদিন আগেই তার বাবা এক দুর্ঘটনায় মারা গেছেন। তখন সুধীরই বলেছিল, মা, আপনি এত বড় বাড়িতে একা থাকবেন কেন? বাড়িটা ভাড়া দিয়ে দিন, পিছনে যে দুটো ঘর বানানো আছে সেখানেই থাকুন। এত বড় বাড়ি পরিষ্কার রাখা এখন আপনার পক্ষে সম্ভব নয়। আর শুনেছি সব সিদ্ধান্ত নেওয়ার অধিকার পল্লবীর হাতে তুলে দিয়েছে। আপনি কি মনে করেন সে টাকা বা সম্পত্তির সিদ্ধান্ত নিতে পারবে? সে তো নিজেই আমার উপর নির্ভরশীল। আপনার জন্য কি বা করবে? আমাকে ছেড়ে দিন, আমি সব সামলে নেব। সাবিত্রী দেবী বলছিলেন, জামাইবাবু, আমি জানি আপনি খুব বুদ্ধিমান, কিন্তু আমার মেয়েকে অবুঝ বলবেন না। তার বাবা বলতেন, ও মেয়ে নয়, আমার ছেলে। এখন যা কিছু আমাদের আছে সবই ওর, ওই সব সামলাবে। না হলে সমাজ আর আত্মীয়রা বলবে আমি নাকি জামাইকে ঘর জামাই করতে চাই। এই কথা সুধীরের মোটেও ভালো লাগেনি। পল্লবী একমাত্র সন্তান হওয়ায় সুধীরের নজর সবসময় শ্বশুরবাড়ির সম্পত্তির দিকেই ছিল। একদিন সাবিত্রী দেবী হাত মুখ ধুয়ে ঘরে গেল। সুধীর পল্লবীকে বলছিল, তোমার মা যখন এখানে এসেছে খরচ যেন না বাড়ে, বরং বাড়ির কাজ ওকে দিয়ে করাও, আর কাজের মাসিকে 1 মাসের জন্য ছুটি করে দাও। আমি কোনো ধনী শেঠ নই যে তোমার মাকে বসিয়ে খাওয়াবো। এ বলে সে নিজের ঘরে চলে গিয়েছিল। পল্লবী মনে মনে ভাবলো, একজন পুরুষ নিজের মা বাবাকে সঙ্গে রাখতে পারে, তাদের বোঝা মনে হয় না, অথচ নিজের বৃদ্ধা শাশুড়ি তার কাছে বোঝা হয়ে যায়।
অথচ সেই মেয়ে এই বাড়িতে দিনরাত কাজ করে যেন একজন চাকর। পরদিন সকালে সাবিত্রী দেবী বসে চা খাচ্ছিল। তখন পল্লবীর শাশুড়ি কামিনী দেবী বললেন, আজ পর্যন্ত তো আমাদের বৌমা আমাদের এত চা দেয়নি, মা আজ তো ঘরে নিয়মই বদলে গেল। সাবিত্রী দেবী শান্তভাবে বললেন, না না বোন, সে তো কালই আপনাদের খুঁজছিল, কিন্তু হয়তো আপনি কারোর সঙ্গে ফোনে কথা বলছিলেন, তাই আমাকে চা দিয়েছে। কামিনী দেবী ঠোঁট উল্টে বললেন, তাহলে একটু অপেক্ষা করতে পারতো, এত তাড়াহুড়োর কি ছিল? আর আমারও তো মা আছে, আমি এই বাড়ির মালকিন, বৌমা কি সেটা জানে না? যাকগে, আপনি আরামে চা খান, যাই হোক, সব দায়িত্ব তো এখন আমার ছেলের খাতেই পড়েছে। এই কথা শুনিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন। কয়েকদিন পর থেকেই যখনই সুধীর বাড়ি ফিরতো, কামিনী দেবী নিজের পা টিপতে শুরু করতেন। সুধীর জিজ্ঞেস করতো, কি হয়েছে মা, পায়ে ব্যথা করছে? কামিনী দেবী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতেন, কি বলবো বাবা, বাড়িতে লোক বেড়েছে, কাজও তো বেড়েছে, একা বৌমা আর কত করবে? আর তার উপর থেকে কাপড় নামানো, ঝাড়ু দেওয়া, সবজি কাটা, এসব আমি করে দিই, তুই হাত মুখ ধুয়ে নে, অন্তত একটু আরাম পাস। আমার কথা বাদ দে। সুধীর এটা একদমই সহ্য করতে পারতো না যে পল্লবী নাকি তার মায়ের খেয়াল রাখছে না। পরের দিন রবিবার, পল্লবী বাজারে সবজি আনতে গেলে সুধীর সাবিত্রী দেবীকে বলল, মা, আপনি তো বসেই থাকেন, উঠুন একটু ঝাড়ু দিয়ে দিতে পারেন না? আর হ্যাঁ, একটা অনুরোধ ছিল, আমার কিছু কাপড় আছে, একটু ভালো করে কেচে দেবেন। আজকাল ধোপা খুব বেশি টাকা দিচ্ছে, আমি একা উপার্জন করি, আর এখন তো খাওয়ার লোকও 5 জন, ভাবুন আমার কি অবস্থা হবে। এই বলেই সে চলে গেল। দূরে বসে কামিনী দেবী মুচকি হাসছিলেন। সাবিত্রী দেবী প্রথমে উঠানে ঝাড়ু দিলেন, তারপর জামাইয়ের কাপড় কাচতে নলের পাশে বসলেন। ওদিকে জামাই আর তার মা পা তুলে আরামে বসে চা খাচ্ছিল। ঠিক তখনই পল্লবী সবজি নিয়ে ঘরে ঢুকলো। মা, তুমি এসব কি করছো? তোমাকে কে বলেছে ওর কাপড় কাচতে? ওঠো, ওঠো এখান থেকে, তোমার তো কোমরের অপারেশন হয়েছে, তুমি এত নিচে বসে আছো কি করে? পল্লবী মাকে ধরে তুললো। তারপর সাবিত্রী দেবী বলল, আরে বাবা, বেশি কাপড় তো নয়, অল্পই আছে। পল্লবী দৃঢ়ভাবে বলল, না মা, তুমি এসব কাজ করবে না, আর আজ কাজের মাসি কি তাড়াতাড়ি এসেছে, উঠোনে তো ঝাড়ুও দেওয়া হয়ে গেছে। কামিনী দেবী হেসে বললেন, আরে বৌমা, কাজের মাসি আসেনি, তবে আমার তো মনে হয় এখন আরো ওর দরকার নেই, তাই না সমধনজি? পল্লবী অবাক হয়ে বলল, মা, আপনি কি বলছেন? কামিনী দেবী বললেন, মানে এই যে বিয়ান বসে বসে বিরক্ত হচ্ছিলেন, তাই একটু ঝাড় দিচ্ছিলেন, আর নিজের জামাইয়ের কাপড় কাচা কি কিছু খারাপ? এতে তোমারই তো সাহায্য হবে। পল্লবীর আগে বলল, মা, আমার মা এই বাড়ির অতিথি, আর সাহায্যের কথা যদি বলেন, আপনিও কখনো আমার সাহায্য করেন না, এ বাড়ি তো আপনারও। এ কথা বলে সে মাকে নিয়ে ঘরে চলে গেল। কামিনী দেবী কাঁদতে কাঁদতে সুধীরকে বললেন, দেখেছো বাবা, নিজের মায়ের সামনে তোমার স্ত্রী কিভাবে আমাকে অপমান করছে। পল্লবী ঘরে ঢুকতেই সুধীর বলল, তোমার এত সাহস হলো কি করে আমার মায়ের সঙ্গে এমন কথা বলা? আর শোনো, তোমার মা যদি এখানে থাকে তাহলে ওকে সব কাজ করতেই হবে, না হলে এই বাড়িতে রুটি জুটবে না। পল্লবী অসহায় হয়ে চুপ করে গেল। একদিন পাশের বাড়িতে অনুষ্ঠান ছিল। কামিনী দেবী জোর করে সাবিত্রী দেবীকেও নিয়ে গেলেন। সাবিত্রী দেবী গ্রাম থেকে আসা সাদাসিধে মহিলা, তাই সবার নজর তার দিকেই পড়ছিল। তিনি খুবই লজ্জা পাচ্ছিলেন। সবাই নাচতে নাচতে ক্লান্ত হয়ে গেলে কামিনী দেবী সাবিত্রী দেবীকে নাচতে বললেন। ছোটবেলা থেকেই নাচের শখ থাকলেও আজকের মতো পেশাদার নাচ তো তিনি জানতেনই না। নিজের পুরনো ভঙ্গিতে নাচতে লাগলেন, আর চারপাশের মহিলারা তাকে দেখে হাসাহাসি করতে লাগলো। তার উপর তার শাড়িটাও ছিল পুরনো আর মলিন। সব দেখে সাবিত্রী দেবীর চোখ জলে ভরে এলো, কিন্তু তিনি মেয়েকে কষ্ট দিতে চাননি, তাই বাড়ি গিয়ে কিছুই বললেন না। একদিন পল্লবী মায়ের ছেঁড়া শাড়ি দেখে সুধীরকে বলল, সুধীর, আমাকে কিছু টাকা দাও, মায়ের একটা ভালো শাড়িও নেই, ওষুধ আনতে গেলে ভালো দেখায় না। সুধীর চেঁচিয়ে উঠল, তুমি আমাকে কি ভেবেছো? আমার কাছে কি টাকার খনি আছে যে তোমার মায়ের সব ইচ্ছে পূরণ করব? এই বাড়িতে থাকতে দিচ্ছি, সেটাই কি কম? এই কথা শুনে পল্লবীর চোখে জল চলে এলো। একদিকে একা মা, অন্যদিকে নিজের পরিবার যারা তাকে বুঝতেই চায় না। রাত 2টো বাজে, কিন্তু পল্লবীর চোখে ঘুম নেই। একবার ফিরে দেখলো সুধীর গভীর ঘুমে নিশ্চিন্তে শুয়ে আছে। তার মনে ঘৃণা জন্মালো। গত কয়েকদিনে যা ঘটেছে তা সে স্বপ্নেও ভাবেনি। সে ভাবতে লাগলো, এই বাড়িতে কি তার নিজের কোনো অস্তিত্ব নেই? সবাই যেমন খুশি তাকে চালাচ্ছে, এখন আর তার মাকেও নিজেদের মতো করে গড়তে চাইছে। আর এই সব কিছুর পিছনে তার স্বামীর ভূমিকা সবচেয়ে বেশি, যা তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। আসলে 1 মাস আগে পল্লবীর বাবার আকস্মিক মৃত্যু হয়েছিল। বাড়িতে মা ছাড়া কেউ ছিল না, তাই পল্লবী তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল। সে একমাত্র সন্তান, মা বাবা তাকে কখনো ছেলের চেয়ে কম ভাবেনি। বাবার মৃত্যুর পর বড় সিদ্ধান্ত নিতে হয়েছিল, মা কোথায় থাকবেন। কিছুদিন নিজের বাড়িতে রাখলেও পরে মাকে মায়ের বাড়ি পৌঁছে দিয়েছিল। সাবিত্রী দেবী চলে যাওয়ায় সুধীর আর কামিনী দেবী খুব রেগে গিয়েছিল।
কারণ আগেও যখন পল্লবীর ছেলে জন্মেছিল তখন সাবিত্রী দেবী 1 মাস থাকতে এসেছিল। তখনও তাকে কাজের লোকের মতো ব্যবহার করা হয়েছিল। সকাল থেকে রাত পর্যন্ত খাটানো, অথচ মা ছেলের কেউই সাহায্য করতো না। এখনো একই আচরণ। সময় যত এগোচ্ছিল পল্লবীর মায়ের জন্য চিন্তায় পড়ছিল। আর সুধীর তো শুধু একটাই কথা বলতো, তোমার মায়ের সম্পত্তি নিয়ে কি করবে? এসব শুনে পল্লবী অবাক হতো। শ্বশুর বাড়িতে তাকে কোনো সিদ্ধান্তের স্বাধীনতা দেওয়া হয়নি, আর এখন বাপের বাড়ির ব্যাপারে সিদ্ধান্ত দিতে গেলেই সুধীর হস্তক্ষেপ করছে। একদিন সুধীর বলল, তোমার মাকে বলো সম্পত্তিতে তোমার নাম না রেখে আমার নাম করে দিই, আমি তার দায়িত্ব নিতে রাজি। এখন তিনি একা, কারো না কারো তো ভরসা লাগবে। তুমি তো মেয়ে, কি বা দেখভাল করবে? আমার নামে থাকলে আত্মীয়রাও ভয় পাবে। পল্লবীর মন মানল না। যে মানুষ নিজের স্ত্রীর হাতে খরচ দেওয়ার আগে 10 বার প্রশ্ন তোলে, সে তার মায়ের খরচ দিবে না। তার চোখে শাশুড়ি নয়, শুধু সম্পত্তি আছে। একদিন কামিনী দেবী বলল, বাবা, যত তাড়াতাড়ি সম্ভব শ্বশুর বাড়ির সম্পত্তি নিজের নামে করিয়ে নাও। কে জানে তোমার শাশুড়ির মনে কি আছে। আর যদি এখানেই রাখতে চাও রাখো, তবে কাজের মাসিককে বের করে দিও, কিছু তো কাজে আসবে। মা ছেলে হেসে উঠল, আর এদিকে পল্লবী সেসব শুনে ফেলেছিল। সে এসে বলল, একটা কথা বলো সুধীর, তোমার মা কি তার সব সম্পত্তি তোমার নামে করে দিয়েছে? সুধীর চুপ। পল্লবী বলল, তবুও তো তুমি খুশি মনে তার খরচ তুলছ। দাদা ভাবি বাইরে থাকে, বছরে 2-3 বার আসে, সব খরচ তোমার উপর, তবুও তুমি উফ পর্যন্ত করো না। আর আজ আমার বাবা মারা যেতেই আমার মাকে এই বাড়ির কাজের লোক বানাতে চাও? ছি, তোমাকে স্বামী বলতে লজ্জা করছে। এই কথা বলেই সে সেখান থেকে চলে গেল। পরের দিন রান্নাঘরে কামিনী দেবী আবার সেই একই প্রসঙ্গ তুললেন। তখন পল্লবী নিজের মনের কথা খুলে বলল। কামিনী দেবী সঙ্গে সঙ্গে বললেন, আমার ছেলে কি ভুল বলেছে? সে কেন তোমার মায়ের খরচ তুলবে? ওকে কি তোমরা কলুর বলদ ভেবেছ? পল্লবী শান্ত গলায় বলল, মা, যেমন আপনি আমাদের দায়িত্ব, তেমনি আমার মাও তো আমার দায়িত্ব, তাই না? কামিনী দেবী তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, দেখো বৌমা, আমার সঙ্গে তোমার মায়ের তুলনা করো না। আমি সুধীরকে জন্ম দিয়েছি, মানুষ করেছি, সে এখন আমার সেবা করছে। এতে কি তোমার হিংসে হচ্ছে? এতই যদি সেবা পাওয়ার শখ ছিল, তোমার মা একটা ছেলে জন্ম দিল না কেন? আর তাছাড়াও একা একজন মহিলা কিভাবে ঠিকমতো সিদ্ধান্ত নিতে হয় তাই কি বা জানে? তোমার বাবা তো আর নেই, এখন সব সিদ্ধান্ত সুধীরই নেবে। শাশুড়ির কথা শুনে পল্লবী অবাক হয়ে গেল। সে বলল, মা, আমি মেয়ে বলেই আপনি এসব বলছেন, কিন্তু ছেলে শক্তিশালী আর মেয়ে দুর্বল, এই কথা কোথায় লেখা আছে? আমিও তো অন্য বাড়ি থেকে এসেছি, তবুও আপনার সেবা করছি। আমার মা তো আপনার মতো শাশুড়ি নন, তবুও আমি তাকে দেখাশোনা করি। তাহলে আপনার ছেলে কেন তার শাশুড়ির দায়িত্ব নিতে পারবে না? এই কথা বলে পল্লবী মনে মনে একটি সিদ্ধান্ত নিল এবং সেখান থেকে চলে গেল। সেই রাত পল্লবীর মাথায় নানান চিন্তা ঘুরপাক খাচ্ছিল। খাওয়ার পর সে কারো সঙ্গে বেশি কথা বলল না, চুপচাপ শুয়ে পড়ল। পরের দিন এক আত্মীয় ফোন করে বললেন, বাবা পল্লবী, তোমার মায়ের ব্যাপারে কিছু ভাবো। বেচারি সারাদিন একা থাকে, এত বড় বাড়ি, কোথাও কিছু বিপদ আপদ হলে তোমাকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে। পল্লবী বলল, হ্যাঁ কাকা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, খুব শীঘ্রই সেটা কার্যকর করব। আজই মায়ের বাড়ি যাচ্ছি। কথা বলেই সে দ্রুত সব কাগজ ছড়াতে লাগলো। পল্লবীর তৎপরতা দেখে কামিনী দেবী ছেলেকে বললেন, কি ব্যাপার, আজ বোমা কোথাও যাচ্ছে নাকি? দেখছি খুব তাড়াহুড়ো করছে। সুধীর বলল, ধৈর্য ধরো মা, এখনই জিজ্ঞেস করব। আমাদের অনুমতি ছাড়া কোথাও যেতে পারবে না। সে পল্লবীকে জিজ্ঞেস করলো, তুমি কোথায় যাচ্ছ নাকি, এত তাড়াহুড়ো করছো? পল্লবী বলল, হ্যাঁ, আজ মায়ের কাছে যাচ্ছি। সুধীর রেগে বলল, আমাকে জিজ্ঞেস করার দরকার মনে করলে না? এখন আমি জিজ্ঞেস করছি, তখন বলছো। পল্লবী শান্তভাবে বলল, আজ পাশের বাড়ির কাকা ফোন করেছিলেন, ভাবছি ওদিকের বাড়িটা বিক্রি করে দিই। সুধীরের চোখে লোভের ঝিলিক দেখা গেল। কিছু বলার আগেই পল্লবী বলল, ভাবছি সে সম্পত্তি বিক্রি করে এখানে মায়ের নামে একটা ছোট্ট বাড়ি কিনবো, বাকি টাকা তার অ্যাকাউন্টে রেখে দিব, তার খরচে লাগবে। আর মার কাছে থাকলে আমি দিনের বেলা গিয়ে সহজেই দেখাশোনা করতে পারবো। 2 বাড়ি কাছাকাছি থাকলে আমিও নিশ্চিন্তে থাকবো। শেষ পর্যন্ত দায়িত্ব তো আমারই, আমাকেই নিতে হবে। সুধীর চিৎকার করে উঠল, তোমার এত সাহস আমার সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে? আমি বলেছিলাম না, তোমার মাকে বলো সম্পত্তিতে তোমার নামের জায়গায় আমার নাম করে দিতে। ভালো করে বললে কি তোমার মাথায় ঢোকে না? আর এই নিয়ে এসো তোমার মাকে এখানে, পিছনে সার্ভেন্ট কোয়ার্টার খালি আছে, সেখানেই থাকবে। কি বলো মা? কামিনী দেবী সঙ্গে সঙ্গে বলেন, হ্যাঁ, সার্ভেন্ট কোয়ার্টার ফাঁকা পড়ে আছে। বেয়ান এখানে থাকলে মেয়ের কাজেও সাহায্য করবে, 2 টাকা তো তোমারই বাঁচবে। বৌমা, তোমার ভালোর জন্যই বলছি। পল্লবী তীক্ষ্ণ হাসি দিয়ে বলল, অনেক ধন্যবাদ আপনাদের, মা ছেলে দুজনকেই, আমার মায়ের কথা এত ভেবে দেখার জন্য। আর একটা কথা বলি সুধীর, আমি আপনার কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে যাচ্ছি। শ্বশুরবাড়ির কোনো ব্যাপারে আমি কখনোই হস্তক্ষেপ করিনি, কোনো সিদ্ধান্ত আমাকে জিজ্ঞেস করা হয়নি, আমিও কিছু বলিনি। কিন্তু এটা আমার বাপের বাড়ির ব্যাপার, এই সিদ্ধান্ত আমি নিতে পারি।
আমার মা আমাকে জন্ম দিয়েছেন, তার জন্য ভাবার দায়িত্ব আমারই। আমি না ভাবলে মানুষ দর কষাকষি করতে প্রস্তুত হয়ে যাবে, কিন্তু সেটা আমি হতে দেব না। আজকাল দুনিয়ায় অনেক জামাই শাশুড়ির কথা ভাবে না, ভাবে শুধু তার সম্পত্তির কথা। আমি আমার মায়ের সঙ্গে তা হতে দেব না। কামিনী দেবী বললেন, বৌমা নিজের মায়ের জন্য আমাদের সঙ্গে ঝগড়া করবে? লজ্জা করে না? পল্লবী দৃঢ় কণ্ঠে বলল, লজ্জা তো করে, কিন্তু এই ভেবে যে একজন নারী হয়েও আপনি আরেকজন নারীর কষ্ট বুঝতে পারছেন না। ভাবুন তো, আমি যদি খারাপ বৌমা হতাম আর আপনার সঙ্গে এমন আচরণ করতাম, আপনার কেমন লাগতো? মা, গতকাল আপনি তো আমাকে পথ দেখিয়েছিলেন। আপনি বলেছিলেন আমার ছেলে কেন তোমার দায়িত্ব নেবে। ঠিক তেমনি আমি আমার মায়ের মেয়ে। যদি আমাকে বাধা দেন তাহলে আমিও আপনার দায়িত্ব নিব না। এটা মনে রাখবেন। আপনার ছেলে শুধু রোজগার করে, কিন্তু এই বাড়িটাকে ঘর বানাই আমি। আর আমার সিদ্ধান্তে কেউ হস্তক্ষেপ করলে আমি আমার ছেলেকে নিয়ে মায়ের কাছে চলে যাব। এই কথা বলে পল্লবী চলে গেল। সাবিত্রী দেবী যখন সব জানলেন, তখন তিনি মেয়েকে বোঝাতে চাইলেন। পল্লবী বলল, না মা, মেয়ে মার কেনই বা বরাবর সব সহ্য করবে? আমি বলি, কোনো মেয়েই কেন সহ্য করবে? আমি যদি আমার শাশুড়িকে সম্মান দিয়ে দুটো রুটি খাওয়াতে পারি, তাহলে কি আপনাকে পারবো না? যদি তাদের ছেলে তাদের সঙ্গে এমন আচরণ করতো, কেমন লাগতো? বরং তাকে বোঝানো উচিত যে সে যেন তার শাশুড়ির সঙ্গে এমন ব্যবহার না করে, কিন্তু উল্টে তাকে সমর্থন করছে। দিন দূরে নয়, একদিন সুদির টাকার লোভেই নিজের মাকেও বৃদ্ধাশ্রমে রেখে আসবে। তখন ভাবুন আমি কি করতে পারবো? সাবিত্রী দেবী বললেন, কিন্তু মা, তারা রাগ করবে। পল্লবী বলল, জানি রাগ করবে, করুক। তাদের রাগের ভয়ে আমার মাকে পথে নামতে দেব না। অবশেষে পল্লবী বাবার বাড়ি বিক্রি করে নিজের বাড়ির সামনে মায়ের নামে একটি ছোট্ট বাড়ি কিনল। তবে সাবিত্রী দেবী বাড়ির কাগজে মনোনীত উত্তরাধিকারী হিসেবে পল্লবীর নামে রাখলেন। পাড়ার লোকেরা যখন কামিনী দেবীকে বলতো, আপনার বৌমা খুব বুদ্ধিমতী, সে নিজের মায়ের জন্য এত কিছু করতে পারে, ভাবুন আপনার জন্য কত কিছু করবে। আজকাল তো অনেক বৌমা একা শাশুড়িকে কাজের লোক বানিয়ে রাখে, না হলে তো অনেকেই বৃদ্ধাশ্রমে রেখে আসে। আপনি ভাগ্যবতী যে এমন বউ পেয়েছেন। কিন্তু কামিনী দেবী নিজের অহংকারে পল্লবীর প্রশংসা একদমই সহ্য করতে পারলেন না। একদিন চাকরির কাজে পল্লবী বাইরে গিয়েছিল। 8 দিন পর সে ফিরছিল। খুব খুশি ছিল, এবার সে মায়ের সব ইচ্ছে পূরণ করতে পারবে। গাড়িতে এসেই ভাবছিল, হঠাৎ দেখলো এক মহিলা বাসে উঠে সবার সামনে হাত পেতে বলছে, বাবা একটু রুটি দাও, খুব ক্ষুধা পেয়েছে। কানে সেই কণ্ঠস্বর যেতেই পল্লবীর মাথা ঘুরে গেল। সে দৌড় দিয়ে দেখলো ওই মহিলা আর কেউ নয়, তার মা সাবিত্রী দেবী। দেখেই পল্লবীর চোখে জল এসে গেল। সে মাকে জড়িয়ে ধরল। সাবিত্রী দেবী কাঁদতে কাঁদতে বললেন, বাবা ওরা আমাকে ঠকিয়ে সব টাকা তুলে দিল, তারপর চোখে কাপড় বেঁধে জঙ্গলে ফেলে রেখে এলো। এই কথা শুনে পল্লবীর রাগ আকাশে ছিল। ওদিকে কামিনী দেবী আর সুধার ভাবছিল, বুড়িটাকে এতক্ষণে নিশ্চয়ই জঙ্গলে জন্তুরা খেয়ে ফেলেছে। মা ছেলে হেসে বাড়ি ফিরছিল, কিন্তু বাড়ির সামনে দৃশ্য দেখে তাদের পায়ের তলার থেকে মাটি সরে গেল। ঘন জঙ্গল থেকে কেউ কিভাবে ফিরে আসতে পারে? আজ পল্লবী আর নিজেকে সামলাতে পারল না। সে সজোরে সুধানের গালে একটা চড় মারল। আপনার সাহস কি করে হলো আমার মায়ের সঙ্গে এত নীচ কাজ করার? কামিনী দেবী চেঁচিয়ে উঠলেন, বৌমা তোমার সাহস কি করে হলো আমার ছেলের গায়ে হাত তোলার? এটাই কি তোমার সংস্কার? পল্লবী দৃঢ় গলায় বলল, মা আজ যদি আপনি মাঝখানে কথা বলেন, আমি আর চুপ থাকবো না। বয়সের সম্মান করে এতদিন কিছু বলিনি, কিন্তু আপনারা যে ভুল করেছেন তার শাস্তি আজ আপনাদের পেতেই হবে। সে সঙ্গে সঙ্গে ফোন তুলে পুলিশে খবর দিল। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পৌঁছালো। পল্লবী সব ঘটনা খুলে বলল। সব শুনে পুলিশও হতবাক। তারা কামিনী দেবী আর সুধীরকে হাতকড়া পরিয়ে নিয়ে যেতে লাগলো। তখন কামিনী দেবী পল্লবীর সামনে হাত জোর করে বলল, ক্ষমা করে দাও বৌমা। পল্লবী বলল, আপনারা যা করেছেন তা ক্ষমার যোগ্য নয়। তবু আমি চাই এই বাড়ি এখন আমার নামে হোক। আমার মায়ের সব টাকা ফিরিয়ে দিন, সবকিছু লিখে দিন আমার নামে। সুধীর বারবার মাকে থামাতে চাইছিল, কিন্তু কামিনীজি বললেন, চুপ কর, বার্ধক্যে আমি আর সর্বনাশ চাই না। পুলিশের ভয় কামিনী দেবী তাড়াতাড়ি সই করে দিলেন এবং সাবিত্রী দেবীর সব টাকা তার অ্যাকাউন্টে ফিরিয়ে দিলেন। এরপর পল্লবী খুশি মনে মাকে নিয়ে নতুন বাড়িতে থাকতে শুরু করলো। কিছুদিন পর বয়সের ভারে কামিনী দেবী অক্ষম হয়ে পড়লেন। তখন পাড়ার লোকেরা বলতো, পল্লবী থাকলে এমন হতো না। সেই দিন কামিনী দেবীর উপলব্ধি হলো, ভালো বৌমা পেয়েও তিনি তার মর্যাদা দিতে পারেননি। সত্যি তো, আজকাল অনেক ছেলে বই মা বাবার সঙ্গে যা করে, পল্লবী কিন্তু তা করেনি। অবশেষে মা ছেলে মাথা নিচু করে সাবিত্রী দেবীর কাছে ক্ষমা চাইতে গেল। সাবিত্রী দেবী বেশ সংসার ভেঙে না যাক এই ভেবে তাদের ক্ষমা করে দিলেন, কারণ তিনি জানতেন জীবন ক্ষণস্থায়ী। এরপর সুধীর যখনই সাবিত্রী দেবীর কাছে যেত, তিনি তাকে ছেলের মতোই যত্ন করতেন।
এরপর ধীরে ধীরে সুধীর নিজের ভুল বুঝতে পারল। পল্লবী তখন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে লাগলো। সে সিদ্ধান্ত নিল সে কারোর উপর নির্ভর করবে না, নিজের বার্ধক্যের ব্যবস্থা এমনভাবে করবে যাতে ভবিষ্যতে স্বামী বা সন্তান কারো উপরেই নির্ভর না করতে হয়। বন্ধুরা, যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আগামী দিনে আরও একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।